দেখবেন সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাকে এই সব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া আমরা তো অনেক দিন ধরেই আপনার সাথে আছি। আমাদের ব্যাপারে নিশ্চয়ই আপনার খুব ভালোভাবে জানা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। হ্যাঁ, আমি বললাম তো তোমাদের উপর সেই ভরসা আমার আছে। কিন্তু যত চিন্তা, সব ভালো আমার মেয়েটাকে নিয়ে। জানি না কোন অঘটন ঘটিয়ে বসে কখন, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তবুও আল্লাহ ভরসা। হ্যাঁ স্যার, সেটাই। আল্লাহর উপর ভরসা করে আপনি চলতে থাকেন। নিশ্চয়ই আল্লাহ আপনার সহায় হবেন। তাছাড়া আমরা সবাই তো আপনার সঙ্গে অনেক দিন ধরেই আছি। আমাদের উপর নিশ্চয়ই আপনার ভরসা আছে। আমরা আপনার মেয়ে, মানে আমাদের নতুন বসকে সমস্ত ব্যাপারে খুবই সহযোগিতা করব। বলতে না বলতেই কেউ একজন বসের রুমের দরজায় নক করলো, আর দরজায় দাঁড়িয়ে বলতে লাগলো। ড্যাডি, ভেতরে আসবো? হ্যাঁ মা, আসো, ভেতরে আসো। তোমার কথাই হচ্ছিল। আমি আশিককে তোমার ব্যাপারে সবকিছু বলছিলাম। এই কথা শুনতে শুনতে প্রিয়াঙ্কা কেবিনের ভিতরে প্রবেশ করলো, আর তখনই বস আবারও আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো। আশিক, এই হলো আমার মেয়ে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এ আশিক আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তোমাকে সমস্ত ব্যাপারে সহযোগিতা করবে। বলতেই প্রিয়াঙ্কা আর আশিকের যোগাযোগ কি হলো, দুজনেই যেন আকাশ থেকে পড়লো। দুজনেই একসঙ্গে চিৎকার দিয়ে বলতে লাগলো। তুই এখানে? আপনি এখানে? আমার বাবার অফিসে আমি থাকবো না তো কে থাকবে? তখনই পার থেকে প্রিয়াঙ্কার বাবা আশিক এবং প্রিয়াঙ্কা দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। তোমরা দুজনকে আগে থেকেই চেনো নাকি? হ্যাঁ বাবা, এই হারামজাদার বাচ্চাকে আমি আগে থেকেই চিনি। আজ সকালে, মানে একটু আগেই, এই হারামজাদার বাচ্চা আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে আমার গাড়িতে স্ক্র্যাচ ফেলে দেয়, আর তারপর নিজের অপরাধ স্বীকার না করে আমার থেকে 3,000 টাকা জরিমানা নিয়েছে। এই যে ম্যাডাম শোনেন, সেখানে আমার কোনো দোষ ছিল না। সেখানে আপনি ইচ্ছে করে আমার সঙ্গে ধাক্কা লাগিয়েছেন। আমি তো ইচ্ছে করে আপনার গাড়িতে ধাক্কা খাইনি। আপনি তো পিছন থেকে এসে আমার সাইকেলটাকে ধাক্কা দিয়ে একদম গুঁড়ো করে দিয়েছেন। আমি তো রাস্তার সাইড দিয়ে আসছিলাম। এখানে তো আমার কোনো দোষ নেই। দেখলে ড্যাডি, এই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমার মুখের ওপর কথা বলছে। আরে আশিক, এসব আমি কি শুনছি? সত্যিই কি তুমি আমার মেয়ের সঙ্গে এরকম কিছু করেছো? স্যার, উনি যেরকমটা বলছেন সেরকম কোনো কিছুই হয়নি। উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আমি রাস্তার পাশ দিয়েই সাইকেল চালিয়ে অফিসে আসছিলাম। আপনি তো জানেন আমার রিকশায় করে যাতায়াত করার মতো টাকা পয়সা নেই, তাই আমি প্রতিদিন আমার সাইকেল দিয়েই অফিসিয়াল, আজকে আমি সেটাই করছিলাম। তখনই হঠাৎ উনি পিছন থেকে এসে আমার সাইকেলে ধাক্কা দেন। আমি ছিটকে দূরে পড়ে যাই, আর আমার সাইকেলটা ওনার গাড়ির চাকার নিচে পড়ে যায়। একটা চাকা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাই আমি ওনার কাছ থেকে 3,000 টাকা নিয়েছি সাইকেলের চাকাটা ঠিক করার জন্য, এবং অন্যান্য যা ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করার জন্য। দেখলে ড্যাডি, এই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! একে তো অন্যায় করেছে, তার উপর আবার আমার সামনে দাঁড়িয়ে এই এত বড় বড় কথা বলছে। তারপরও তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো, কোনো কথা বলবে না তুমি? তোমাকে কে বলেছে আমি কোনো কথা বলবো না? তুমি একটু ওয়েট করো, দাঁড়াও, ওর মজা আমি দেখাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো। তুমি শুধু অন্যায় করোনি, তুমি মহা অন্যায় করেছো, আর এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মানে স্যার, এসব আপনি কি বলছেন? আপনি তো সবসময়ই আমাদেরকে ন্যায় আর সত্যের পথে থাকতে বলেন, আর সেই আপনি কি না এখন বলছেন আমি আপনার মেয়ের সঙ্গে অন্যায় করেছি? আপনি একটাবারও সত্যতা যাচাই করতে চাইছেন না। চুপ করো তুমি, একদম চুপ হয়ে যাও। তোমার কি মনে হয় আমি আমার মেয়ের কথা বিশ্বাস না করে তোমার কথা বিশ্বাস করব, যেখানে তুমি হলে থার্ড পারসন? স্যার, আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আপনার মেয়ের সঙ্গে আমি সেরকম কোনো কিছুই করিনি। আপনার মেয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপনার মেয়ে আমার সাইকেলটাকে
একদম ভেঙে ফেলেছে। আমি সেটাকে এখন গ্যারেজে রেখে তারপর এসেছি। ড্যাডি, তুমি এই হারামজাদার কথা একদম বিশ্বাস করবে না। এই হারামজাদা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তুমি তো আমার সম্পর্কে খুব ভালো করেই জানো, আমি কি কখনো তোমাকে কোনো ব্যাপারে মিথ্যা কথা বলেছি? না মাই ডিয়ার প্রিন্সেস, তুমি কখনো মিথ্যা কথা বলতেই পারো না। তাছাড়া তুমি আমার মেয়ে। তুমি এই সামান্য 3,000 টাকার জন্য আমার সঙ্গে মিথ্যা বলবে, এমনটা তো কখনোই হতে পারে না। তুমি কোনো চিন্তা করো না। ও যখন অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। আর ওর শাস্তি হবে কঠোর থেকে কঠোরতম। হ্যাঁ ড্যাডি, তুমি একদম ঠিক কথাই বলেছ। এই ছোট লোকের বাচ্চাকে এমন শিক্ষা দিতে হবে যাতে আর কোনো দিন কোনো বড় লোকের মেয়ে দেখলেই এমন ফায়দা লুটে নেওয়ার চেষ্টা না করতে পারে। তুমি কোনো চিন্তা করো না মাই ডিয়ার। আমি ওর এমন ব্যবস্থা করব যাতে কোনোদিন অন্য কোনো মেয়ের সঙ্গে এরকম কিছু করা তো দূরের কথা, চিন্তাও না করতে পারে। হ্যাঁ স্যার প্লিজ আপনি সম্পূর্ণ বিষয়টা একবার বোঝার চেষ্টা করুন। এখানে এখানে আমার কোনো দোষ ছিল না। আমি নিরপরাধ। আপনি শুধু শুধু আমাকে কোনো পানিশমেন্ট দেবেন না। তুমি যে ভুল করেছো তার কোনো ক্ষমা নেই। তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে হবে। তুমি আমার মেয়ের সঙ্গে বেয়াদপি করেছো। তুমি আমার মান সম্মানে আঘাত করেছো। এটা তো আমি কখনোই সহ্য করব না। হ্যাঁ ড্যাডি, তুমি একদম ঠিক কথাই বলেছ। এখন লোকের সামনে আমরা মুখ দেখাবো কি করে, যেখানে একটা ছোট লোকের বাচ্চা আমার সঙ্গে এরকম আচরণ করেছে? তুমি কোনো চিন্তা করো না মামনি। আমি বললাম তো, ওকে এমন শাস্তি দেব সারা জীবনের মতো কারো সঙ্গে এরকম অন্যায় আচরণ করা থেকে বিরত থাকবে। আর যখন কোনো অন্যায় আচরণ করতে চাইবে তখন তোমার কথা 10 বার মনে করবে। হ্যাঁ স্যার আজ সত্যি সত্যের প্রতি আত্মবিশ্বাস উঠে গেল। আপনি এতদিন আমাদেরকে শিখিয়ে দেন যাতে আমরা কখনো কোনো ব্যাপারে কম্প্রোমাইজ না করি, সব সময় সত্যের পথে থাকি। কিন্তু সেই আপনি আর নিজের মেয়ের অন্যায় আবদারটাকে মেনে নিলেন। আর আমি যেটা সত্য কথা বলছি সেটা কি আপনি কোনো পাত্তাই দিলেন না। এটা আপনার কাছ থেকে কখনোই আশা করিনি। চুপ করো বেয়াদব। তুমি আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছো, তারপর আবার তুমি করে কি আশা করছো আমি তোমার প্রতি সদয় হব? এটা তো তোমার কল্পনার অতীত। আজ আমি তোমার সঙ্গে এমন কিছু করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথা বলে প্রিয়াঙ্কার বাবা তখনই নিজের মোবাইল ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলেন আর তারপর এই কথা বলতে লাগলেন। আসসালামু আলাইকুম কাজী সাহেব, কোথায় আপনি? এখন একবার আমার অফিসে আসুন, ইমিডিয়েটলি একটা কাজ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আমার অফিসে একটা বিয়ের কাজে ব্যস্ত আছি। আমার কিছু সময় লেট হবে। কাজী সাহেব, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি 10 মিনিটের মধ্যে আমার অফিসে পৌঁছাবেন। আপনার অফিসের সামনে অলরেডি আমার গাড়ি পৌঁছে গেছে। আপনি অফিস থেকে বের হন আর গাড়িতে উঠে বসুন। এই বলে প্রিয়াঙ্কার বাবা ফোনটা কেটে দিলেন। আর এদিকে আশিক ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না তার সঙ্গে ঠিক কি হতে চলেছে। প্রিয়াঙ্কার বাবার চেহারা আর রাগে ফায়ার প্রিয়াঙ্কার বাবার চেহারা তার রাগে ফায়ার হইয়া আছে। আর এদিকে প্রিয়াঙ্কাও। অন্যদিকে অফিসে ততক্ষণে হট্টগোল শুরু হয়ে গেছে। কথাটা অলরেডি সবাই জানাজানি হয়ে গেছে। আশিকের চিন্তায় মাথা কোনো কাজ করছে না। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তখনই হঠাৎ করেই প্রিয়াঙ্কার বাবা বলতে লাগলো, দেখো, এখন তো চিন্তা করে কোনো লাভ হবে না। এটা আমার মেয়ের সঙ্গে অন্যায় কাজ করার আগে বুঝে নেওয়া উচিত ছিল। এখন তোমাকে আমি যেই শাস্তি দেব সেটাই মাথা পেতে নিতে হবে। তোমার অন্য কোনো উপায় নেই। এই বলে প্রিয়াঙ্কার বাবা তখন প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, মামুনি, আমি ওকে যে শাস্তি দেব সেটাতে তুমি খুশি তো? হ্যাঁ ড্যাডি, অবশ্যই। ওকে তুমি যে শাস্তি দাও না কেন তাতে আমি অনেক খুশি, কারণ আমি চাই ও শাস্তি পাক এবং তোমার হাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক, যাতে আর কোনো দিন কোনো মেয়ের সঙ্গে অসভ্যতামি করার আগে 10 বার চিন্তা করে আর আমার নামটা মনে করে। হ্যাঁ, আমি জানি তুমি আমার সিদ্ধান্ত মেনে নেবে। তাই তো তুমি যাতে ওকে সারা জীবন শাস্তি দিতে পারো আমি সেই চিন্তাই করছি। কি চিন্তা করেছো ড্যাডি? আমাকে বলো, আমি শুনি। তোমার সঙ্গে এই হারামজাদার বিয়ে দেব, যাতে তুমি সারা জীবন ওকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে পারো আর তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ তুমি নিতে পারো। হ্যাঁ, তাই না? মানে এসব কি বলছো তুমি ড্যাডি? তোমার মাথা ঠিক আছে? আমি বিয়ে করব এই ছোট লোক ফকিন্নির বাচ্চাটাকে? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা শুনেছো। আমি তোমাকে এই রকমটাই বলেছি। তুমি তো চাও ও শাস্তি পাক, আর তাহলে তোমাকে এটাই করতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, আমি ওকে সারা জীবন ধরে শাস্তি দিতে চাই, কারণ এই শহরে এখনো এমন ছেলের জন্ম হয়নি যে আমার চোখে চোখ রেখে কথা বলবে। আর এই হারামজাদা আমার থেকে 3,000 টাকা জরিমানা নিয়েছে। রাগে আমার গা জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি ও তোমাকে কতটা অপমান করেছে, আর সেই জন্যই তো আমি তোমাকে এটা বলেছি যে তুমি ওকে বিয়ে করে নাও, তাহলে সারা জীবন ওকে শাস্তি দিতে পারবে, কি তাই না? হ্যাঁ? ওকে ড্যাডি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যা বলবে আমি তাই করব। প্রয়োজন হলে এই হারামজাদার বাচ্চাকেই আমি বিয়ে করব। এদিকে আশিকের তো একদম রাগে দুঃখে অপমানে কান্না করে দেওয়ার মতো অবস্থা, কিন্তু সে এই মুহূর্তে কিছুই করতে পারছে না। আর করবেই বা কি করে? প্রিয়াঙ্কার বাবা অফিসের সমস্ত সিকিউরিটি এবং স্টাফকে বলে দিয়েছে আশিক যেন এই মুহূর্তে অফিস থেকে কোনোভাবেই বের হতে না পারে। আর আশিককেও বলে দিয়েছে যদি আশিক এখন এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তাও করে, তাহলে থানায় গিয়ে তার নামে 10 কোটি টাকার চুরির মামলা দেবে। আশিক বেচারা পড়েছে মহাজালায়। এদিকে ঠিক ওই মুহূর্তে কাজী সাহেব এসে উপস্থিত হলেন, আর তখনই প্রিয়াঙ্কার বাবা কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কাজী সাহেব, আজ আমার মেয়ের বিয়ে, আর সেই জন্যই আপনাকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে। আরে চৌধুরী সাহেব, এসব আপনি কি বলছেন? আপনার মেয়ের বিয়ে, তাও আবার আপনার অফিসে? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকই কথাই বলছি, কারণ আমি আমার মেয়ের বিয়েটা হুট করে ঠিক করেছি। এত কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আমার হাতে ছিল না, আর সেই জন্যই তো আপনাকে আমি ফোন করে 10 মিনিটের মধ্যেই আমার অফিসে আসতে বলেছি। সেটা আপনি বুঝতে পারেননি? হ্যাঁ, আসলে আমি সত্যি অনেক সংকট হয়ে গেছি। আমি বুঝতে পারছি না আপনি কেন এভাবে হুট করে কেন আপনার মেয়ের বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ঝামেলা হয়েছে কি? হলে আমাকে খুলে বলতে পারেন। দেখুন, কোনো ঝামেলা হয়েছে বলেই তো আমি হুট করে এভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি আপনাকে এ ব্যাপারে কোনো কিছু বলতে বাধ্য নই। আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি সেটা করুন। প্লিজ তাড়াতাড়ি করুন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার এমন কোনো সমস্যা হয়েছে যেটা আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারছেন না। বাই দ্য ওয়ে, কোনো সমস্যা নেই। পাত্র কোথায়? পাত্রকে দেখতে পাচ্ছি না কেন? পাত্র এখানেই আছে। আপনাকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আপনি লেখাপড়ার কাজ শুরু করুন। পাত্রীর জায়গায় আমার মেয়ের নাম লিখুন, আর পাত্রের নাম ঠিকানা সব আমি দিচ্ছি। হ্যাঁ, এই বলে প্রিয়াঙ্কার বাবা কাজী সাহেবকে লেখালেখি শুরু করতে বললেন। কাজী সাহেবও তখন প্রিয়াঙ্কার বাবার কথা মতো লেখালেখির কাজ শুরু করে দিলেন, কারণ এই মুহূর্তে প্রিয়াঙ্কার বাবার কথা শুনে ওনার জন্য খুবই জরুরি। কারণ তিনি খুব ভালো করে জানেন চৌধুরী পরিবারের বিয়ে মানে মোটা অঙ্কের একটা টাকা তিনি নিজের পকেটে ঢুকাতে চলেছেন। তিনি পাঠিয়ে জায়গায় প্রিয়াঙ্কার নাম ঠিকানা সবকিছু লিখে তারপর প্রিয়াঙ্কার বাবার দিকে ফিরে তাকান আর বলতে থাকেন, এবার পাত্রের নাম ঠিকানা আর অন্য সব আইডেন্টি দিতে হবে। তখনই প্রিয়াঙ্কার বাবা কাছে থাকা আশিকের বর্ডার আইডি কার্ডের ফটোকপি কাছে তুলে দিলেন। কাজী সাহেব কাগজটা হাতে নিয়ে একদম অবাক। কাজী সাহেব খুব ভালো করে চিনেন আশিককে, তাই তিনি প্রিয়াঙ্কার বাবাকে বলতে থাকলেন, এসব কি হচ্ছে চৌধুরী সাহেব? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? কেন? আপনার এমন কেন মনে হলো? আমি কেন আপনার সঙ্গে মজা করতে যাব? আমি একদম সিরিয়াস, কোনো মজা টজা করছি না। আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি সেটাই করুন। পাসওয়ার্ডের জায়গায় আশিকের নাম লিখুন, আর সমস্ত বায়োডাটা এখানেই দেওয়া আছে। একটু জোরে ধমক দিয়ে এই কথাটা বলে প্রিয়াঙ্কার বাবা, তাই কাজী সাহেব আর কোনো কথা বলার সাহস পাইলেন না। তিনিও চুপচাপ প্রিয়াঙ্কার বাবার কথা মতো পাত্রের জায়গায় আশিকের নাম ঠিকানা লিখে দিল। আর তারপরেই তিনি প্রিয়াঙ্কার বাবাকে জিজ্ঞাসা করতে লাগলেন, চৌধুরী সাহেব, নাম ঠিকানা তো লেখা শেষ, এখন দিনমোহরের জায়গায় কি লিখবো? তখন প্রিয়াঙ্কার বাবা যেটা বলল সেটা শোনার জন্য উপস্থিত কেউই একদম প্রস্তুত ছিল না। সবাই মনে মনে ভেবেছিল প্রিয়াঙ্কার বাবা হয়তো মোটা অঙ্কের একটা দেনমোহর লিখে দিবে কাবিনের জায়গায়। কিন্তু তখনই প্রিয়াঙ্কার বাবা সবাইকে অবাক করে দিয়ে বলতে থাকলেন, দেনমোহরের জায়গায় আপনার সমস্ত সম্পত্তি লিখে দিন, আর যেখানে এমনটাই লিখে দিন আমার মেয়ে যদি নিজ ইচ্ছায় আশিককে ডিভোর্স দিয়ে চলে আসে, তাহলে আমার সমস্ত সম্পত্তি আশিকের নামে চলে যাবে। আর আশিক যদি আমার মেয়েকে ডিভোর্স দেয়, তাহলে আমার সম্পত্তির সমপরিমাণ অর্থ আমাকে প্রদান করতে হবে। হ্যাঁ, আরে চৌধুরী সাহেব, আপনি সব কি বলছেন? আপনার তো দেখছি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। এই ছেলেটা যদি আপনার মেয়েকে ডিভোর্স দেয়, তাহলে এত টাকা পয়সা কোথায় পাবে? সারা জীবন পরিশ্রম করলেও তো আপনার সম্পত্তির 3 ভাগের 1 ভাগও উপার্জন করতে পারবে না। দেখুন, আমি তো একবারই আপনাকে বলে দিয়েছি এইসব কিছুরই আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনাকে শুধু যেটা করতে বলা হয়েছে আপনি সেটাই করুন। আপনার কাছ থেকে কোনো কথা শুনতে আমি এখানে বসে নেই।
আর আমি আপনাকে চাইতে মূর্খ কিংবা বোকা নয় যে কোনো কিছু জানি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি জেনে বুঝে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। এখন শুধু আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি সেটাই করুন। তবে হ্যাঁ, দেনমোহরের ব্যাপারে আমার মেয়ে যেন বিয়ের আগে কোনোভাবেই কোনো কিছু জানতে না পারে। আপনি দেনমোহরের ব্যাপারে আমার মেয়েকে কিছু বলবেন না। হ্যাঁ। কাজী সাহেব তখন আর কোনো কথা বললেন না। যথা নিয়মে প্রিয়াঙ্কাকে দিয়ে কবুল বলিয়ে নিলেন। আর তারপর এলো আশিকের পালা। আশিক কবুল বলতে না চাইলেও তখন আশিককে বাধ্য হয়ে কবুল বলতে হলো। কারণ আশিক এখান থেকে কোনোভাবেই ছুটে যেতে পারবে না। তাকে কবুল বলতেই হবে। আর প্রিয়াঙ্কাকে বিয়ে করতেই হবে। তা না হলে তাকে চরমভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এমনটাই বলেছেন প্রিয়াঙ্কার বাবা। তাই বাধ্য হয়ে আশিক কবুল বলল। তারপরে এলো গল্পের আরও টান টান পর্ব। তো ভিউয়ার্স, আপনারা সবটা জানতে আমাদের সাথেই থাকুন। বিয়ের কাজ শেষ হলে তারপরেই প্রিয়াঙ্কার বাবা আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো। আশিক, প্রিয়াঙ্কা এখন থেকে তোমার আশিক প্রিয়াঙ্কা এখন থেকে তোমার বউ। তার সমস্ত দায়িত্ব তোমার। এখন থেকে সে তোমার বাড়িতেই থাকবে এবং তার সমস্ত দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। কিন্তু বাবা, ওই গরিব ছোট লোক ফকিন্নির বাড়িতে আমি থাকবো কি করে? ওদের তো ভাঙাচোরা বাড়ি, ওখানে আমি থাকতে পারবো না। আমি আমাদের বাড়িতেই থাকবো। না মা, তাহলে তুমি তোমার উদ্দেশ্য সফল হতে পারবে না। তাহলে তোমার নাকের ডগা থেকে আশিক তোমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো। তুমি এখন থেকে আশিকের বাড়িতে থাকবে এবং তার সঙ্গে থাকবে তার সমস্ত দায়িত্ব এখন থেকে। তোমার সমস্ত দায়িত্ব এখন থেকে তার। এদিকে আশিক বেচারি ততক্ষণে কান্না করে চলেছে ছোট বাচ্চাদের মতো। তখনই বস তার সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো। আশিক, আশিক, তোমার বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। তুমি এখন তোমার বউকে নিয়ে তোমাদের বাড়িতে যাও আর কাল থেকে নিয়মিত ডিউটি করবে। আর হ্যাঁ, খবরদার আমার মেয়ের ওপরে কোনো রকম অত্যাচার করা চলবে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ। স্যার, আপনার বাবা মেয়ে কেন করছেন আমার সঙ্গে এরকম? কেন আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিচ্ছেন? আমি কি ক্ষতি করেছিলাম আপনাদের? তুমি আমার মেয়ের সঙ্গে বেয়াদবি করেছো আর আমার মেয়ের দিকে 3,000 টাকার জরিমানা নিয়েছো। এখন তো এর ফল তোমাকে ভোগ করতেই হবে। আমি তো তোমাকে এত সহজে ছেড়ে দিতে পারি না। যাও, এখন কথা না বাড়িয়ে তোমার বউকে নিয়ে তোমাদের বাসায় চলে যাও। বলে তিনি আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন, একদম অফিসের বাইরে। এদিকে ততক্ষণে অফিসের সমস্ত স্টাফরা আশিককে ঘিরে ধরেছে আর এক এক করে এক এক রকম প্রশ্ন করেছে। কিন্তু আশিক তাদের কারোর কথার কোনো উত্তর দিতে বাধ্য নয়। একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। সে কারোর সঙ্গে কোনো কথাই বলছে না। কারো কথা যেন তার কান দিয়ে একদম ঢুকছে না। একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই অফিসের একজন তাকে বলতে লাগলো। কি ব্যাপার আশিক সাহেব, আপনাকে বস কি বলে গেল? আপনি সেটা শুনতে পাননি? আপনি আপনার স্ত্রীকে নিয়ে অফিস থেকে এক্ষুনি বের হয়ে যান। এ কথায় আশিকের যেন হুঁশ ফিরে এলো। সে একটু বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই যে ম্যাডাম, শুনছেন? আপনি তো এখন থেকে আমার বউ। আপনাকে এখন থেকে আমার বাড়িতে যেহেতু থাকতে হবে, সেহেতু আপনি চলুন আমার সঙ্গে। গাড়ি নিয়ে আয়, তারপর তোর সঙ্গে যাব। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে অফিসে আসার মতো ক্ষমতা আমার নেই, সেখানে কিনা আমি আপনার জন্য গাড়ি নিয়ে আসবো? এটা আপনি ভাবলেন কি করে? আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি হেঁটে হেঁটে বা রিক্সায় চড়ে যেতে পারবো না, কারণ আমি এরকম লাইফস্টাইলে অভ্যস্ত নই। আমাকে গাড়িতে করেই নিয়ে যেতে হবে। তুই কোথা থেকে গাড়ি নিয়ে আসবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 10 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে আয়, আর তারপরেই আমি তোর সঙ্গে তোদের বাড়িতে যাব। এই বলে প্রিয়াঙ্কা একটা চেয়ার টেনে বসে পড়লো। আর তখনই আশিক আবার প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। এই যে মিস ম্যাডাম, আপনি মনে হয় একটা কথা ভুলে গেছেন। এখন থেকে আপনি আমার বিয়ে করা বউ। আপনাকে আমি যা বলবো তাই মেনে চলতে হবে। আর স্বামীর কথা মেনে চলা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য। আর প্রত্যেকটা স্ত্রীর ভালো মন্দ দেখভাল করা, স্ত্রীর ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া প্রত্যেকটা স্বামীর দায়িত্ব। এই যে ম্যাডাম শুনেন, আমার আপনাকে লাক্সারিয়াস লাইফ দেওয়ার মতো সামর্থ্য নেই। সেটা দেখে এবং জেনে শুনে তারপরে আপনি আমাকে বিয়ে করেছেন। তাই এখন আমার কাছে এসব বায়না করার কোনো মানেই হয় না, আর করেও কোনো লাভ হবে না। আপনাকে এখন থেকে যেভাবে আমি চালাবো সেভাবেই চলতে হবে।
আর তা না হলে আপনি নিজেই আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারেন। আমার মাথা অতটাও খারাপ হয়ে যায়নি যে আমি নিজের পায়ে নিচে কুড়োল মারবো। আমার ড্যাডিকে বলে গেছে সেটা তুই শুনতে পাসনি? আমি যদি নিজে তোকে ডিভোর্স দিই তাহলে আমাদের সমস্ত সম্পত্তি তোর নামে চলে যাবে। আর যদি আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তুই আমাকে ডিভোর্স দিস তাহলে আমাদের সম্পত্তির সমপরিমাণ অর্থ তোকে প্রদান করতে হবে। তাই আমি তো তোকে কোনোভাবেই ডিভোর্স দিব না। প্রয়োজন হলে নিজে একটু কষ্ট করে চলবো, তবুও নিজের অর্থ সম্পদের পরিমাণ কিভাবে দ্বিগুণ করা যায় সেই চেষ্টায় আমি ব্যর্থ হব না। এই তো লাইনে আইছেন, তাহলে আপনি চলেন আমার সঙ্গে। এখন আপনি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবেন। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে অফিস থেকে বের হয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা দূরে রাস্তায় হেঁটে চলেছে। এদিকে প্রিয়াঙ্কার কখনো 5 মিনিট রাস্তা হাঁটার অভ্যাস নেই। প্রিয়াঙ্কার পা প্রচন্ড ব্যথা করছে। পায়ে উঁচু হিল পরে থাকায় পায়ে একদম ফোসকা পড়ে গেছে। প্রিয়াঙ্কা সামনের দিকে এগোতে পারছে না, পা খুব ব্যথা লাগছে। তখনই প্রিয়াঙ্কা আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আর পারছি না, প্লিজ। আর কত দূর? আমার পা ব্যথা করছে, আমার পা, আমি সামনের দিকে এগোতে পারছি না। কিছু করার নেই মাই ডিয়ার সুইটহার্ট বউ, আরও আধা ঘন্টার পথ বাকি আছে। আর এই আধা ঘন্টা আপনাকে হেঁটেই আমার সঙ্গে বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। আমি আর পারবো না, আমার পা আর চলছে না। এই বলে প্রিয়াঙ্কা তখন সেখানে রাস্তার পাশে বসে পড়ল। আর এদিকে আশিক প্রিয়াঙ্কার অবস্থা দেখে হেসে কুটি কুটি হচ্ছে। আশিকের হাসতে থাকা অবস্থা দেখে প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, কি সমস্যা তোর? তুই এইভাবে আমাকে দেখে হাসছিস কেন? আরে হাসবো না তো কাঁদবো না কি? কেউ একজন আমাকে জোর করে বিয়ে করেছে আমাকে শায়েস্তা করার জন্য, আর এখন সে নিজেই আমাকে শায়েস্তা করতে গিয়ে শায়েস্তা হয়ে যাচ্ছে। তাহলে আমি হাসবো না তো কাঁদবো না কি? তুই কি ভেবেছিস এইটুকুর জন্য আমি হার মেনে যাব? কখনোই না। আসল খেলা তো দেখাবো সময় হলে। এখন তো শুধু ট্রেলার চলছে। আগে তো তুই আমাকে তোর বাড়ি পর্যন্ত নিয়ে যা, তারপর তুই তোর 14 গোষ্ঠী আমার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবি। তুই এখনো বুঝতে পারছিস না আমি কি জিনিস। হ্যাঁ, আমিও তো সেটাই চাইছি। আপনাদের মতো ম্যাম সাহেব কিভাবে আমাকে আর আমার 14 গোষ্ঠীকে জ্বালিয়ে অতিষ্ঠ করতে পারেন সেই সময় দেখার অপেক্ষায় রয়েছি আমি। এখন এখানে বসে থাকলে তো হবে না, আমার সঙ্গে চলতে হবে। তাই বসে না থেকে আমার সঙ্গে পায়ে পা চালান। এই বলে আশিক প্রিয়াঙ্কার হাত ধরে প্রিয়াঙ্কাকে টেনে দাঁড় করালো। আর তারপরেই সামনের দিকে হাঁটা ধরলো। এদিকে প্রিয়াঙ্কার পায়ে প্রচন্ড ব্যথা করছে, কিন্তু হার মেনে গেলে চলবে না, তাকে জিততেই হবে। তাই প্রিয়াঙ্কা নিজের অনেক কষ্ট হলেও আশিকের সঙ্গে পায়ে পা মিলিয়ে সামনের দিকে এগিয়ে গেল। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে আশিক দাঁড়ালো। আর তারপরেই প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি হলো? এখানে দাঁড়ালি কেন? আমার শরীর খুব খারাপ লাগছে। আমি বাড়িতে গিয়েই একেবারে বিশ্রাম নিব। আমাকে বাড়িতে নিয়ে যা। এটাই আমাদের বাড়ি, আপনি এখানে দাঁড়ান, আমি আম্মুকে আর আমার ছোট বোনকে ডেকে নিয়ে আসছি। বাড়ির নতুন বউ বলে কথা, কিছু রিচুয়ালস আছে তো সেগুলো তো মেনে চলতে হবে। মানে এই ভাঙা চোরা বস্তির মতো বাড়িতে এখন আমাকে থাকতে হবে? আই এম সো সরি মাই ডিয়ার বউ, কিছুই করার নেই, কারণ আমার সম্পর্কে সব কিছু জেনে শুনে তবেই আপনি আমাকে বিয়ে করেছেন। তাই এখন আপনি চাইলেই আপনাকে আমি রাজপ্রাসাদে রাখতে পারবো না। কিন্তু তাই বলে আমাকে এখন এই মুহূর্তে এরকম ভাঙাচোরা একটা বাড়িতে থাকতে হবে? আমি তো এটা ভাবতেই পারছি না। আমার ড্যাডি কি তবে আমার সঙ্গে এত বেশি অন্যায় করে ফেলেছেন? আপনার ড্যাডি আপনার সঙ্গে অন্যায় নয়, মহা অন্যায় করেছে, যেটা আপনি এখন থেকে হাড়ে হাড়ে টের পাবেন। তবে আমাকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই, আমি আপনাকে জোর করে বিয়ে করিনি। বাই দ্য ওয়ে, আপনি এখানে দাঁড়ান, এখান থেকে কিন্তু কোথাও যাবেন না। আপনি হারিয়ে গেলে আপনাকে আমি খুঁজে বের করতে পারবো না। এই বলে আশিক বাড়ির ভেতরে ঢুকে গেল। তার আম্মু তাকে এই অসময়ে বাড়িতে দেখে একটু অবাকই হলো। আর তখনই তার আম্মু তাকে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি কেন? আম্মু, আমার শরীর খারাপ নয়,
তোমার জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। তিশা কোথায়? তিশাকে ডাক দাও আর আমার সঙ্গে চলো। আরে বাবা, কি গুড নিউজ সেটা তো আগে শুনি, তারপর না হয় বলছি। তিশা কোথায়? কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? আম্মু, আমি বিয়ে করে ফেলেছি। তোমার বৌমা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে চলো, তোমার বৌমাকে বরণ করে নিয়ে আসবে। কথাটা শুনে আশিকের আম্মু যেন আকাশ থেকে পড়লেন। তিনি এমন কিছু হবে এটা কোনোদিন কল্পনাও করেননি। ছেলেকে এত কষ্ট করে আদর যত্ন করে মানুষ করেছেন, পড়াশোনা শিখিয়েছেন। ছেলেকে নিয়ে তার মনে কত আশা ছিল। নিচে দাঁড়িয়ে থেকে ছেলের বিয়ে দেবেন, কত আনন্দ উল্লাস করবেন। কিন্তু সেটা বুঝি আর তার হয়ে উঠল না। তিনি ধপাস করে মাটিতে বসে পড়লেন। তখনই আশিক মায়ের পাশে বসলো আর মাকে বলতে লাগলো, আরে আম্মু, কি হলো তোমার? তুমি এভাবে ধপাস করে মাটিতে বসে পড়ছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এইভাবে অবাক হবার কিছুই নেই। আমি এমন কাউকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসিনি যাকে তুমি মেনে নিতে পারবে না। এটা আমি কি শুনছি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। অবশেষে কিনা আমার ছেলে আমাকে না জানিয়ে বাড়িতে বউ নিয়ে চলে এসেছে। আরে আম্মু, তুমি এভাবে আমার প্রতি রেগে যাচ্ছ কেন? আমি কাকে বিয়ে করেছি সেটা তো আগে শুনবে। আগে তো তুমি তোমার নতুন পুত্রবধূর মুখটা দেখবে, তারপর তো তোমার যা বলার তা আমাকে বলবে। কিন্তু তুমি সেটা না করে এভাবে মাথায় হাত দিয়ে বসে পড়েছ। এরকমটা করলে চলবে নাকি? বাড়িতে নতুন বউ এসেছে তো। এত কষ্ট করে ছেলেকে লালন পালন করে মানুষ করলাম, আর এখন কিনা ছেলে আমাকে না জানিয়েই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। সেই বউ দেখার কোনো ইচ্ছা নেই আমার। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আরে আম্মু, তুমি কিন্তু অযথাই আমার উপর রেগে যাচ্ছ। তুমি আমার সঙ্গে চলো। এই তিশা, তিশা কোথায় তুই? একবার এদিকে আয়। এই বলে আশিক তার ছোট বোনকে ডাকতে ডাকতে তার আম্মুকে জোর করে টেনে দাঁড় করায়। আর ততক্ষণে তিশা সেখানে চলে এসেছে নিজের ভাইকে এই অসময়ে বাসা থেকে। তিশাও বেশ অবাক হয় আর বলতে থাকে, আরে ভাইয়া, তুই এই সময়ে বাসায় কেন? তোর কিছু হয়েছে নাকি শরীর খারাপ লাগছে? লাগলে আমাকে বল। আরে না, সেরকম কিছুই হয়নি। আমি তোদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আম্মুকে নিয়ে এখন চল আমার সঙ্গে বাড়ির বাইরে। তারপর দেখবি আমি তোদের জন্য কি দারুণ একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আরে ভাইয়া, তুই সত্যি কথা বলছিস? তুই আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছিস? তাহলে তো সেটা দেখতেই হবে। আম্মু, তুমি চলো তো আমার সঙ্গে, দেখি ভাইয়া আমাদের জন্য কি এমন সারপ্রাইজ নিয়ে এসেছে যেটা বাড়ির বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। বাড়ির ভিতরে আসার সাহস পর্যন্ত পেল না। তুই আর তোর ভাইয়েরা সারপ্রাইজ দিয়ে বসে থাক। তোদের সারপ্রাইজ দেখার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোদের সঙ্গে কোথাও যেতে পারবো না। আমাকে তোরা দয়া করে ক্ষমা করতে পারিস। তোদের সঙ্গে এসব ফাজলামো করার সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। আরে ভাইয়া, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু, তুমি চলো, কি হয়েছে তারপর বাকিটা দেখা যাবে। এই বলে তিশা আর আশিক দুজনে মিলে তার আম্মুকে টানতে টানতে বাড়ির সামনে নিয়ে আসলো। আর তখনই প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়েছিল টি শার্ট আর জিন্স পরে। আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই বলতে লাগলো, আরে আশিক, এটা তুই কোন বিদেশি মেম সাহেব নিয়ে এখানে চলে এসেছিস? তুই না বললি বিয়ে করে বউ নিয়ে এসেছিস? তাহলে বউ কোথায়? আরে আম্মু, এটাই তো তোমার বৌমা। হুট করেই তো আমাদের বিয়েটা হয়ে গেছে, কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই। তাই তোমার বৌমা শাড়ি চুড়ি গহনা পরার সময় পাইনি। এখন তোমার বৌমাকে বাড়িতে নিয়ে যাও, তারপর বিকেলে তোমার বৌমার জন্য শাড়ি গহনা নিয়ে আসবো। আরে ভাইয়া, তুই সত্যি বলছিস এটা আমাদের ভাবি? আমি তো তোর কথা বিশ্বাসই করতে পারছি না। এত সুন্দরী মেয়ে আমার ভাবি? আরে লক্ষ্মী বোন আমার, অবিশ্বাস করার কিছুই নেই। এইটাই তোর ভাবির। যা এখন ভাবিকে নিয়ে বাড়ির ভিতরে যা। আর হ্যাঁ, এখন থেকে তোর ভাবি এই বাড়িতে আমাদের সঙ্গেই থাকবে। কথাটা শুনেই তিশা এগিয়ে আসছিল প্রিয়াঙ্কার দিকে। আর তখনই প্রিয়াঙ্কা হুট করে বলতে লাগলো, এই মেয়ে দাঁড়াও, দাঁড়াও। তুমি এইদিকে আমার কাছে এগিয়ে আসছো কেন?
আমি কি বলেছি তোমাকে আমার দিকে এগিয়ে আসতে? যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। তোমার এই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না। প্রিয়াঙ্কার এমন কথা শুনে তিশার হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তের মধ্যেই কালো হয়ে গেল। আর এটা দেখে আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, এই যে ম্যাম সাহেব, এটা আপনি কি করলেন? আপনি আমার বোনকে এত বড় কথা বলার সাহস কোথায় পেলেন? আপনি জানেন আমি আমার বোনকে কতটা ভালোবাসি? আই হ্যাভ নো ইন্টারেস্ট ফর দিস সাবজেক্ট। আমার এই সব কিছু জানার কোনো ইচ্ছে নেই, আর কোনোদিন হবেও না। তোর বোনের হাতে ময়দা মেখে আছে, এটা তুই দেখতে পেয়েছিস। ওর হাত দিয়ে আমার গায়ে স্পর্শ করলে আমার ইনফেকশন হয়ে যাবে। কথাটা বলতে দেরি করলেও আশিক প্রিয়াঙ্কার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতে দেরি করলো না। আর তারপরে আশিক বলতে লাগলো, ওই বড়লোকের বেটি, তুই নিজেকে কি মনে করেছিস? তুই আমার মা বোনের সঙ্গে আমার বাড়িতে এসে যা ইচ্ছে তাই ব্যবহার করবি, আর আমি সেই সব কিছু সহ্য করব? এমনটা কখনো হবে না। প্রিয়াঙ্কা তখনই প্রচন্ড পরিমাণ ক্ষেপে গিয়ে আশিককে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে বিয়ে করেছি এটা তোর 7 জন্মের ভাগ্য, আর তোর বাড়িতে এসেছি এটা তোর 14 গোষ্ঠীর 7 জন্মের ভাগ্য। আর এখন তুই ভাবলি কি করে আমি তোর মা বোনের সঙ্গে মিলে মিশে এখানে তোর সঙ্গে গুছিয়ে সংসার করব? আমি তো এখানে এসেছি তোর অপমানের বদলা নিতে, আর এখন কিনা তুই আমার গায়ে হাত তুলেছিস? তোরে না দেখে আমি ছাড়ছি না। তোর এমন পরিণতি করব যে তুই আগামী 7 জন্মেও কোনো মেয়ে মানুষের সঙ্গে লাগার স্পর্ধা দেখাবি না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে এর শেষ আমিও দেখে নেব। তুই কিভাবে আমার সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারিস এটা আমাকেও দেখতে হবে, কারণ তুই তো আমার সঙ্গে জোর করে বিয়েটা করেছিস। আমি কিন্তু ইচ্ছাকৃত তোকে বিয়ে করিনি। এই বলে আশিক তখন তার আম্মু আর তিশার হাত ধরে বাড়ির ভিতরে চলে আসতে লাগলো। আর তখনই পিছন থেকে প্রিয়াঙ্কা বলতে লাগলো, ওই ফকিনীর বাচ্চা, তুই তোর বাবা মা বোনকে নিয়ে এই বাড়ির ভেতরে চলে যাচ্ছিস? আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন? আমি কি বাড়ির ভেতরে যাব না? বড় লোকের বিগড়ে যাওয়া মাইয়া, তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই নিজে নিজে পায়ে হেঁটে বাড়ির ভিতরে চলে আয়। আমার মা আর বোনকে নিয়ে এসেছিলাম তোকে বারণ করে নতুন বউয়ের মর্যাদা দিয়ে বাড়িতে তোলার জন্য, কিন্তু তুই যখন সেটা করতে দিলি না, এখন তো আর তোর সঙ্গে ভালো আচরণ করা যায় না। এই বলে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিক ততক্ষণে তিশা আর তার আম্মুকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেছে। এদিকে দুপুরের প্রচন্ড রোদ আর রোদের উত্তাপ এতটাই বেশি, প্রিয়াঙ্কার সারা শরীর ঘেমে নিয়ে একাকার। প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়ে থেকে গরমের উত্তাপ আর সহ্য করতে পারছিল না, একদম বেহাল অবস্থা। তাই সে আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ভিতরের পরিবেশ দেখে তার গা ঘিন ঘিন করছে। সে জন্মেও এরকম পরিবেশ দেখেনি। বারান্দায় এসে দাঁড়াতেই তৃষা তাকে একটা চেয়ার এগিয়ে দেয়, যেটা অর্ধেক ভাঙাচোরা, কিন্তু তারপরেও পায়ে হেঁটে এসে আর দাঁড়িয়ে থাকতে থাকতে প্রিয়াঙ্কার কোমর প্রচন্ড ব্যথা হয়ে গেছে। তাই সে কোনো রকম ওই চেয়ারটাতেই বসে পড়লো। আর এদিকে তখন তার পেটে প্রচন্ড ক্ষুধাও লেগেছে। সকালবেলা প্রিয়াঙ্কা কিচ্ছুই খায় না, দুপুরবেলা তাই তার একটু বেশি ক্ষুধা লেগে যায়। তখনই প্রিয়াঙ্কা তিশাকে ডাক দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এদিকে একটু শোনো। হ্যাঁ ভাবি, বলো কি বলবে? এসব ভাবি টাবি আমাকে বলবে না, এইসব ডাক আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা আমাকে বলো। তোমার কি কিছু লাগবে? আমার খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে তিশা রান্নাঘরের ভেতর ঢুকে গেল। আর ওদিকে প্রিয়াঙ্কা বারান্দায় বসে রইল। বেশ কিছুক্ষণ পরে একটা প্লেটে করে প্রিয়াঙ্কার জন্য খাবার নিয়ে আসলো। খাবারের প্লেট প্রিয়াঙ্কার হাতে তুলে দিতেই প্রিয়াঙ্কা চিৎকার করে বলতে লাগলো, এই হারামজাদার দল, এগুলো কি নিয়ে এসেছিস? এগুলো তো আমার বাড়ির কাজের লোকেরাও খায় না। আমি তোকে খাবার আনতে বলেছি, আমার সঙ্গে ফাজলামো করতে বলিনি। এগুলো কি নিয়ে এসেছিস? ভাবি, তুমি এভাবে রেখে যাচ্ছ কেন? আমি তো সেরকম কোনো কিছুই করিনি। তুমি আমার কাছে খাবার চেয়েছো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি তোকে খাবার নিয়ে আসতে বলেছি, এগুলো আনতে বলিনি। তুই জানিস আমি কি খাই? আমি এইসব খাবার কখনো খাই না। তাহলে তুমি কি খাও সেটা আমাকে বলো, আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসছি। তিশার কাছ থেকে কথাটা শুনে প্রিয়াঙ্কা একটা তাচ্ছিলের হাসি হেসে তারপর তিশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে ছোট লোকের বাচ্চার কাছে তো আমি আবার কি আশা করি? তোরা তো এইগুলোই খেয়ে বেঁচে থাকিস। এইগুলোই ঠিকমতো পাস কিনা সেটাও তো আমার সন্দেহ।
তোদের কাছে আমি আমার খাবার কিভাবে চাইতে পারি? আমি তো 5 স্টার হোটেলের খাবার ছাড়া কখনো খাবার খাই না। তোদের মতো এইসব সস্তা মাছ ভাত কখনোই আমি খাই না। এইসব আমার বাড়ির কাজের লোকেরা খায়, বুঝলি? তখনই পিছন থেকে আশিক এসে বলতে লাগলো। মিম সাহেব শুনুন, ওটা আপনার বাবার বাড়ি ছিল। ওখানে আপনার গাড়ি যে, আপনি তাই করতে পারেন, কিন্তু এটা আপনার স্বামীর বাড়ি। তাছাড়া আপনার বাবা একজন কোটিপতি। আপনি চাইলে সেখানে আপনার আভিজাত্য বিস্তার করতে পারেন, কিন্তু আপনার স্বামী একজন সাধারণ পরিবারের ছেলে। তাই এখানে আপনার আভিজাত্য বিস্তার করা চলবে না। এখানে আমরা যেভাবে চলি আপনাকে সেভাবেই চলতে হবে। আমরা যা চাই আপনাকে তাই খেতে হবে। মগের মুল্লুক পেয়েছিস নাকি? আমি এসব খাবার কখনো খাইনি। আমি এসব খাবার খাবো না। আমি দেখি তুই কিভাবে আমাকে জোর করে এসব খাবার খাওয়াতে পারিস। এই বলে প্রিয়াঙ্কা তখনই তিশার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে উঠোনে ছুঁড়ে ফেলে দিল। আর এটা দেখে আশিক তখনই প্রিয়াঙ্কার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। এটা দেখে তিশা বিস্ময়ের দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে বলতে থাকে। আরে ভাইয়া, তুই এটা কি করলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই নতুন বউয়ের গায়ে হাত তুললি। উনি না হয় বুঝতে পারেনি একটা কাজ করে ফেলেছে, তাই বলে তোকে ওনার গায়ে হাত তুলতে হবে? তিশা, তুই এখান থেকে চলে যা। আমার মাথা এমনিতেই খারাপ আছে। আমার সঙ্গে আর কোনো কথা বলিস না। আর ওর দেমাক আমি না কমিয়ে ছাড়বো না। ওর কত বড় সাহস! ও আমার সামনে খাবারের প্লেট এভাবে ছুঁড়ে ফেলে দিল। খাবারের পেট ছুটে গেলে দিয়েছি, বেশ করেছি। এখন তুই আমার কি করবি আমি সেটাই দেখতে চাই। তুই কি ভেবেছিস তোর মতো ছোট লোকের দেওয়া খাবার আমি খেয়ে নিব? আমার জন্য 5 স্টার হোটেল থেকে খাবার নিয়ে আয়, তারপরে আমি খাবার খাবো। এই যে বড় লোকের অহংকারিতে মাইয়া, আপনি এখানে না খেয়ে মরে গেলেও আমি কখনো আপনাকে 5 স্টার রেস্টুরেন্ট থেকে খাবার এনে দিব না, কারণ আমার সেই সামর্থ্য নেই। এখানে আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আপনাকে খেয়ে পড়ে থাকতে হবে। আর যদি আপনি খেয়ে না থাকতে পারেন তাহলে এখান থেকে চলে যেতে পারেন। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে এক্ষুনি কিছু না কিছু খেতে হবে। তাড়াতাড়ি আমার খাবার ব্যবস্থা কর। এই বাড়িতে থাকতে হলে আর খাবার খেতে হলে আমরা যা খাই তাকেই থাকতে হবে, এছাড়া অন্যথা হবে না এখানে। এই বলে আশিক তার বোনকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা আরো 2 ঘন্টা সেখানে বসে রইল, কিন্তু তাকে কেউ খাবার দেওয়ার কোনো নাম নিল না। এদিকে বেশ কিছুক্ষণ পর আশিকের আম্মু রুম থেকে বের হলো। তিনি রুম থেকে বের হয়ে দেখতে পারেন প্রিয়াঙ্কার মুখটা শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে। তিনি খুব ভালোভাবেই বুঝতে পারলেন প্রিয়াঙ্কার পেটে ক্ষুধা লেগেছে। তাই তিনি প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন। বৌমা, তোমার ক্ষুধা লেগেছে? আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো? আমার তো সেই কখন থেকে ক্ষুধা লেগেছে। আপনার ছেলে হারামজাদাকে কখন বলেছি আমার জন্য 5 স্টার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে, কিন্তু আপনার এই হারামজাদা ছেলে তো আমার কোনো কথাই শুনছে না। এটা কি আর কোথায় থাকে বৌমা? তুমি আমাকে বলো, আমি নিয়ে আসছি। আমার ছেলের ঘাড়ের রগ একটু তেড়া আছে। সে সব সময় সবার কথা শোনে না। যখন তার যেটা করতে মন চায় তখন সে সেটাই করে। তাই তাকে কিছু বলে কোনো লাভ হবে না। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা খুব ভালোভাবে বুঝতে পারলো এরা শুধু গাইয়া নয়, একদম গাইয়া খ্যাত। তাই এদেরকে 5 স্টার রেস্টুরেন্টের কথা বলে কোনো লাভ হবে না। তাই প্রিয়াঙ্কা কোনো কথা বলল না, সেখানে বসে রাগে ফুসফুস করতে লাগলো। এদিকে তিশা তখনই রুম থেকে বের হয়। তার আম্মুকে সেখানে দেখে সে বলতে লাগে। কি ব্যাপার আম্মু, তুমি তোমার বড়লোক ছেলের বউয়ের সঙ্গে কি নিয়ে কথা বলছিলে? আরে তিশা, তুইও আশিকের সঙ্গে এসব ফাজলামো শুরু করে দিয়েছিস? তুই তো খুব ভালো করে জানিস এসব আমার পছন্দ নয়, তাহলে কেন করছিস এমন? মেয়েটা আমাদের বাড়িতে নতুন এসেছে, আমাদের সঙ্গে মানিয়ে চলতে একটু সময় তো লাগবে মেয়েটার। ক্ষুধা লেগেছে? কী সব বলছে আমি বুঝতেও পারছি না। তুই একটু শুনে আয় তো। আম্মু, এসব তুমি বুঝবে না, আর এসব আমাদের এখানে পাওয়া যাবে না, তাই এসব কথা শুনে তোমার কোনো লাভ নেই। তাছাড়া আমি তোমার বৌমাকে খাবার দিয়েছিলাম, তোমার বৌমা খাবারটা উঠানে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর সেটা এতক্ষণে কুকুর বেড়ালে খেয়ে নিয়েছে।
দেখ, সব সময় এত কথা বলিস না। বৌমার মুখ থেকে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে বৌমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এখন এই মুহূর্তে বৌমাকে কিছু খেতে দিতে হবে। তুই তাড়াতাড়ি বৌমার জন্য কোনো খাবারের ব্যবস্থা কর। এসব কথা আমাকে বলে কোনো লাভ হবে না আম্মু। তোমার ছেলে আমাকে স্পষ্ট বলে দিয়েছে আমি যেন তোমার বৌমার আশেপাশেও না যাই, তাহলে ও আমার সঙ্গে খারাপ আচরণ করবে। এমনকি তোমার ছেলের সম্পর্কে তো খুব ভালো করেই জানো। আমি যদি তোমার ছেলের কথা না শুনি তাহলে তোমার ছেলে আমার গায়ে হাত তুলতেও দুইবার চিন্তা করবে না। এই বলে তিশা তখন এখান থেকে চলে গেল। এদিকে আশিকের আম্মু তখন নিরুপায় হয়ে আশিকের রুমে গেলেন আর আশিককে বলতে লাগলেন, দেখ বাবা, মানুষের সঙ্গে তো রাগ যে যাই কিছু থাকুক না কেন, খাবার দিয়ে কখনো এইরকম করতে নেই। বৌমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কি যেন খেতে চাইছে, আমি সেটা বুঝতেও পারছি না। তুই বৌমার জন্য খাবারটা নিয়ে আয় আর বৌমাকে খেতে দে। আম্মু, তোমার রাজরানী পুত্রবধূকেও যা চাইবে তাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই বাড়িতে যা খাবার আছে তার যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলেও সেগুলো খেতে পারে, আর নয় তোমাকে না খেয়ে থাকতে বলো, কিন্তু আমার কিছুই করার নেই। এই বলে আশিক সেখান থেকে চলে গেল। আর এদিকে আশিকের আম্মু তখন নিরুপায় হয়ে রান্নাঘর থেকে ভাত আর মাছের তরকারি নিয়ে আবারও প্রিয়াঙ্কার সামনে গেলেন আর প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন, বৌমা, তুমি কি যেন খাবারের নাম বললে? সেটা তো এখানে এখন পাওয়া যাবে না। তাই এখন তুমি এই খাবারটা খেয়ে নাও, তারপর আশিককে বলে রাতে না হয় তোমাকে খাবারটা এনে দেবে, কিংবা আগামীকাল। এদিকে প্রিয়াঙ্কার পেটে তখন ক্ষুধায় ইঁদুর দৌড়াদৌড়ি করছে। প্রিয়াঙ্কা আর ক্ষুধা সহ্য করতে না পেরে আশিকের আম্মুর হাত থেকে ভাতের প্লেট নিয়ে সেটা খাওয়া শুরু করলো। প্রিয়াঙ্কা কখনো মাছ ভেজে খেতে পারে না। যখনই মাছ মুখে নেয় তখনই গলায় কাটা ফুটে যায় আর প্রিয়াঙ্কার খাওয়া সেখানেই বন্ধ হয়ে যায়। এদিকে সময় বেরোতে থাকে আর প্রিয়াঙ্কার গলায় ব্যথা বাড়তে থাকে, গলা একদম ফুলে যায়। রাত 10টার দিকে আশিক কোথা থেকে যেন বাসে ফিরে আসে। এদিকে আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে নিয়ে বসে আছে, গলার ব্যথায় কান্না করতে শুরু করেছে। কোনো কিছুই ভালো লাগছে না তার। আশিক বাসে এসে যখন দেখতে পায় তার আম্মু আর তার ছোট বোন প্রিয়াঙ্কাকে নিয়ে এভাবে বসে আছে, তখনই আশিক তার আম্মুকে বলে, কি ব্যাপার, কি হয়েছে? এই জমিদারের বেটিরে, তোমরা এখানে বসে বসে পাহারা দিচ্ছ নাকি? ভাইয়া, আসলে ভাবির গলায় মাছের কাঁটা ফুটেছে, গলা নাকি খুব ব্যথা করছে, ফুলেও গিয়েছে। ভাইয়া, তুই একটা কাজ কর, আমাদের পাড়ার মোড়ে যে হোমিওপ্যাথিক ডক্টর আছে ওনার কাছ থেকে একটু ওষুধ দিয়ে আয়, তাহলে গলার কাঁটা চলে যাবে আর ব্যথাও কমে যাবে। আরে, রাত 10টার বেশি বাজে, আমি এখন ওখানে যেতে পারবো না। তাছাড়া এখনও ফার্মেসি খোলা নেই, সবাই চলে গেছে। কাল সকালে পারলে নিয়ে আসবো, কিন্তু এখন যেতে পারবো না। এই বলে আশিক কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে প্রিয়াঙ্কা অনবরত কান্না করেই চলেছে, গলার ব্যথা আর সে সহ্য করতে পারছে না। আশিকের আম্মু তখন প্রিয়াঙ্কার কান্না সহ্য করতে না পেরে তিশাকে বলতে লাগলো, পেশা, তুই বৌমার কাছে থাক, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। যেভাবেই পারি বৌমার জন্য ওষুধ নিয়ে আসবো। মেয়েটার কান্না আর সহ্য করতে পারছি না। এই বলে আশিকের আম্মু তিশাকে প্রিয়াঙ্কার পাশে বসিয়ে রেখে বাড়ি থেকে বের হয়ে গেলেন। ফিরে এলেন প্রায় 1 ঘন্টা পর। হাতে কিছু ঔষধ, সেগুলো প্রিয়াঙ্কার হাতে তুলে দিলেন আর ওষুধ খেয়ে নিতে বললেন। প্রিয়াঙ্কা তখন তার শাশুড়ি দেওয়া ওষুধগুলো খেয়ে নিল। ঘন্টা খানেক পর গলার ব্যথা কিছুটা কমে এলো আর তখনই প্রিয়াঙ্কার শাশুড়ি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, বৌমা, চলো তোমাকে তোমার ঘরে দিয়ে আসি, ঘুমাবে। এই বলে আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে আশিকের রুমে নিয়ে গেল। আশিক বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে রুমের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকেই চলে গেল। প্রিয়াঙ্কার রুমে এসে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা চৌকি পাতা, ওখানে আশিক ঘুমোচ্ছে। দুজন মানুষ ঘুমানোর কোনো ফুরস্রোত এখানে নেই। এদিকে প্রিয়াঙ্কার খুবই ক্লান্ত লাগছে, সে দাঁড়িয়েও থাকতে পারছে না, তাই সে আশিককে একটু ডাক দিল। এই শুনছিস, আমার ঘুম পেয়েছে, আমার একটু ঘুমাতে হবে। তা ঘুমাতে হবে, ঘুমান। আমাকে কেন ঘুম থেকে ডেকে তুললেন? আমি কি আপনাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেব নাকি ছোট বাচ্চার মতো? আরে আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছিস? এইটুকু ছোট্ট একটা চৌকি আমি কোথায় ঘুমাবো? এখানেই ঘুমাতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। ইচ্ছে থাকলে ঘুমাতে পারেন, না হলে রুম থেকে বের হয়ে
বাহিরে চলে যান, উঠানে অনেক জায়গা আছে, সেখানে শুয়ে গড়াগড়ি দিতে পারেন। আশিকের এমন আচরণ প্রিয়াঙ্কাকে বড্ড ব্যথিত করে তুলছে। এদিকে তার প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমের ঠেলায় দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই সে আবারও আশিককে বলতে লাগলো। আমি সত্যি বলছি, আমার শরীর বড্ড ক্লান্ত লাগছে আর আমার খুব বেশি ঘুম পাচ্ছে। আমাকে এখন একটু ঘুমাতে হবে। যদি সত্যি সত্যি ঘুমের প্রয়োজন থাকে তাহলে আমার পাশে এসে শুয়ে ঘুমাতে পারেন, আর তা না হলে ওখানে দাঁড়িয়ে থাকেন। এই বলে আশিক চৌকির একপাশে চলে গেল আর একটু জায়গা খালি করে দিল প্রিয়াঙ্কাকে ঘুমানোর জন্য। কথায় আছে না, ক্ষুধা পেটে পচা খাবার কেউ অমৃত বলে মনে হয়। প্রিয়াঙ্কার কাছেও তখন বিছানার ওইটুকু জায়গায় স্বর্গ বলে মনে হলো, আর সে তখন ওখানে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু অঘটন ঘটল মাঝরাতে। প্রিয়াঙ্কা আর আশিক কেউই নাড়াচাড়া করতে পারছিল না। এদিকে প্রিয়াঙ্কা ঘুমিয়ে বিভোর, সারাদিন তার উপর অনেক ধকল গেছে, তার শরীর বড্ড ক্লান্ত। আশিক যখনই ঘোর দিতে যাবে তখনই প্রিয়াঙ্কার গায়ে লেগে প্রিয়াঙ্কা একদম ছিটকে মাটিতে পড়ে গেল। তখনই কোমরে প্রচন্ড ব্যথা পেল আর সে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, আমার কোমরটা ভেঙে গেল। প্রিয়াঙ্কার এমন চিৎকার শুনে আশিক ঘুম থেকে জেগে উঠল, আর এদিকে আশিকের মা আর ছোট বোন পাশের রুম থেকে দৌড়ে চলে এলো প্রিয়াঙ্কার কি হয়েছে, কেন প্রিয়াঙ্কা এভাবে চিৎকার করে কান্না করছে সেটা দেখার জন্য। আশিক ঘুম থেকে জেগে উঠে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আপনি ওখানে কেন বসে আছেন? আর এভাবে ষাঁড়ের মতো চিৎকার করে কান্না কেন করছেন? আরে হারামজাদা, তুই আমাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছিস আর এইদিকে আমার কোমরটা ভেঙে দিয়েছিস, আর এখন এসব নাটক করছিস। তখনই আশিকের আম্মু এগিয়ে এলো আর প্রিয়াঙ্কাকে টেনে তুলে দাঁড় করালো, আর তারপর বিছানার কাছে নিয়ে বিছানায় বসালো। তারপর আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো। দেখ বাবা, ফাজলামো করা ভালো, কিন্তু ফাজলামো করা একদম উচিত হয়নি তোর এতটা। তুই বৌমাকে কেন বিছানা থেকে এইভাবে ফেলে দিয়েছিস? মেয়েটা কোমরে কতটা ব্যথা পেয়েছে তুই জানিস? এদিকে সারা দিন কষ্ট করেছে গলার ব্যথায়, আর এখন তুই এসব কিছু করছিস? আম্মু, আমার এইটুকুনি ছোট্ট একটা বিছানা, সেখানে দুজন ঘুমাতেই কষ্ট হয়ে যাচ্ছিল, সেখানে তোমার বৌমা নাড়াচাড়া করতে গিয়ে পড়ে গেছে। এখানে আমার তো কোনো দোষ নেই। তাছাড়া সে তো আর বাবার বাড়ি থেকে বিশাল বড় একটা খাট নিয়ে আসেনি, যেটাতে সে আরাম করে গা হাত পা ছেড়ে দিয়ে ঘুমাতে পারে। হ্যাঁ, আমি তোর কথা মানছি, বৌমা বাবার বাড়ি থেকে কোনো কিছুই নিয়ে আসেনি, কিন্তু তার মানে এই নয় তুই বৌমাকে এভাবে ছোট করে কথা বলতে পারিস। তোর যখন টাকা হবে তুই একটা কিনে নিস। আমি যখন আমার মেয়েকে বিয়ে দেব তখন আমি যৌতুক দিয়ে বিয়ে দেব না। আমি যৌতুক একদম সমর্থন করি না, এটা তুই খুব ভালো করেই জানিস। তাই তোকে শেষবারের মতো বলছি, নেক্সট টাইম বৌমাকে এমন কথা বলা থেকে বিরত থাকবি। এই বলে আশিকের আম্মু তিশাকে নিয়ে সেখান থেকে চলে গেল, আর এদিকে প্রিয়াঙ্কা তখন সেখানে বসে বসেই কান্না করতে লাগলো। তখন আশিক প্রিয়াঙ্কাকে ভেঙচি মেরে বলতে লাগলো। এই যে ম্যাডাম, শোনেন, এখানে বসে বসে নাটক দেখানোর কোনো প্রয়োজন নেই। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন, আমি মাটিতে বিছানা করে ঘুমিয়ে। এই বলে আশিক ঘরটা একটু ঝাড়ু দিয়ে একটা বিছানার চাদর মাটিতে বিছিয়ে নিল, আর তারপর বালিশ নিয়ে মাটিতে গিয়ে শুয়ে পড়লো। আর এদিকে প্রিয়াঙ্কার তখন শরীর খুব ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের আজান দিতে না দিতে আশিক প্রিয়াঙ্কাকে ঘুম থেকে ডেকে তুললো আর বলতে লাগলো। যা অজু করে এসে নামাজ পড়ো, আর তারপর আমাদের সবার জন্য রান্না করবে। আরে এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি কখনো এত সকালে ঘুম থেকে উঠি না। আমার বাড়িতে কেউ সকাল 10টার আগে আমাকে ঘুম থেকে ডেকে তোলে না। এই যে ম্যাডাম, তুমি মনে হয় ভুলে গেছো, ওটা তোমার বাবার বাড়ি ছিল, আর এটা তোমার স্বামীর বাড়ি। তোমার স্বামী কোনো জমিদার নয়, তাই এখানে তোমাকে অন্য সবার মতো প্রতিদিন সকালেই উঠতে হবে ঘুম থেকে, আর তারপর ফজরের নামাজ পড়ে সবার জন্য রান্না বান্না আর বাকি সব কাজ করতে হবে। এখানে তোমার কোনো জমিদারি চলবে না, বুঝতে পেরেছো? কিন্তু প্রিয়াঙ্কা আবারও ঘুমের দেশে চলে গেছে, তাই আশিক প্রিয়াঙ্কার হাত ধরে টান দিয়ে উঠে দাঁড় করায়, আর তারপর আবারও বলতে থাকে। কি ব্যাপার, কি হলো? তুমি আবারও ঘুমিয়ে যাচ্ছ কেন? আমি তোমাকে কি বললাম তুমি শুনতে পাওনি নাকি? যাও, তাড়াতাড়ি করে অজু করে আসো, নামাজ পড়বে, আর তারপর আমাদের সবার জন্য নাস্তা বানাবে। আমি সকাল সকাল খাই। আরে
তুমি আমার সঙ্গে এমন কেন করছো? আমি তোমাকে বললাম না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি এখন ঘুম থেকে উঠতে পারবো না। আমাকে আগে ঘুমাতে হবে, তারপর অন্য সব কিছু চিন্তা করতে হবে। তুমি কি কানে শুনতে পাও না নাকি? আমি তো তোমাকে বললাম এখানে তোমার এত ঘুমানো চলবে না। চুপচাপ বিছানা থেকে উঠো আর অজু করে আসো। এই বলে প্রিয়াঙ্কা যেতে না চাইলে আশিক নিজেই প্রিয়াঙ্কাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেল। আর তারপর একটা মগে পানি এনে দিল উঁচু করার জন্য। বাধ্য হয়ে প্রিয়াঙ্কা উঁচু করে নিল, আর তারপর আশিক আর প্রিয়াঙ্কা দুজনে একসঙ্গে ফজরের নামাজ আদায় করে নিল। কিন্তু প্রিয়াঙ্কার চোখ থেকে এখনো ঘুম ছাড়ছে না, সে যেন ঘুমোতে পারলেই বেঁচে যায়। কিন্তু আশিক সিদ্ধান্ত নিয়েছে তাকে এই চোখ ঘুমাতে দেবে না। তাই সে প্রিয়াঙ্কাকে নিয়ে রান্নাঘরে চলে এলো, আর তারপর আটার বয়াম প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলতে লাগলো, এই নাও, এখান থেকে আটা নিয়ে আমাদের সবার জন্য রুটি বানানোর ওখানে আলু আর ডিম রাখা আছে, আমাদের জন্য আলু ভাজি আর ডিম ভাজি বানাবে। বুঝতে পেরেছো? আরে আমি কখনো রান্না করিনি, রুটি কিভাবে বানাতে হয় আমি জানি না, আমি কিভাবে রান্না করব? তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করা, মানুষের উপর মিথ্যা কথা বলা আর মানুষকে জোর করে বিয়ে করে নেওয়া, এটা তো খুব ভালোভাবেই করতে পারো। তাহলে এখন রান্না কেন করতে পারবে না? ওইসব কাজগুলো যখন পারফেক্টভাবে করতে পারো তখন রান্নাও তোমাকে পারফেক্টভাবেই করতে হবে। তাই কোনো কথা না বলে যাও, চুপচাপ রান্না শুরু করে দাও। আর হ্যাঁ, খবরদার আমার আম্মুকে দিয়ে কোনো কাজ করানোর চেষ্টাও করবে না। নাস্তা বানানোর শেষ হলে উঠান বাড়ি ঘর সব পরিষ্কার করবে, থালা বাটি সব পরিষ্কার করবে, আর তারপর আমাদের সবাইকে ঘুম থেকে ডেকে তুলবে নাস্তা করার জন্য। এই বলে আশিক রান্নাঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে গেল, আর বিছানায় শুয়ে দিল একটা লম্বা ঘুম। এদিকে আশিকের আম্মু ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে তারপরে রান্নাঘরে যায় প্রতিদিনের মতো সবার জন্য নাস্তা বানানোর জন্য। তখনই তিনি রান্নাঘরে গিয়ে দেখেন প্রিয়াঙ্কা আটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, আরে বৌমা, তুমি এত সকাল সকাল রান্নাঘরে কি করছো? কেন, তোমার ক্ষুধা লেগেছে? সেটা তুমি আমাকে বলতে পারো, আমি আরও আগে ঘুম থেকে উঠে তোমাকে নাস্তা বানিয়ে দিতাম। দেখুন, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিছুই না, আমার ক্ষুধা লাগেনি। আমি তো ঘুমাচ্ছিলাম, আপনার ছেলে জোর করে আমাকে ঘুম থেকে টেনে তুলেছে, তারপর তার সঙ্গে আমাকে ফজরের নামাজ পড়িয়েছে, আর এখন বলছে সবার জন্য রুটি ডিম ভাজি আর কি আলু ভাজি বানাতে। কিন্তু আমি তো এইসব কাজ কখনোই করিনি, আর করতেও পারবো না। ও আচ্ছা, এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি নাস্তা বানিয়ে তোমাকেও ডেকে নেবো। ওই বলে আশিকের আম্মু প্রিয়াঙ্কার হাত থেকে আটার বয়াম নিয়ে নিজেই রুটি বানাতে বসে গেলেন। কিন্তু প্রিয়াঙ্কা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। তাই আশিকের আম্মা আবারও প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কি বললাম, তুমি শুনতে পাওনি নাকি? যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। আসলে আমি এখান থেকে গেলে আপনার ছেলে আবারও আমার সঙ্গে খারাপ আচরণ করবে। সে বলে দিয়েছে আপনি যদি নাস্তা বানান তাহলে আমার কপালে খারাপ আছে, তাই আপনি এখান থেকে চলে যান আর আমাকে বলে দিন কিভাবে এটা বানাতে হয়, আমি ঠিক বানিয়ে নেব। দেখো বৌমা, আমি খুব ভালো করেই জানি এটা তুমি করতে পারবে না, তাই আমি তোমাকে বলছি শুধু ঘরে গিয়ে বিশ্রাম করো। তোমাকে সব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি সব কিছু সামলে নিতে পারবো, তোমাকে রান্নাঘরে আসতে হবে না। এই বলে প্রিয়াঙ্কা রান্নাঘর থেকে বের হতে না চাইলেও আশিকের আম্মু জোর করে প্রিয়াঙ্কাকে রান্নাঘর থেকে বের করে দিল, আর তারপর নিজেই রান্নাঘরে ঢুকে রান্না করতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কা ঘুম ঘুম চোখ টলতে টলতে আবারও আশিকের ঘরে চলে আসে, আর বিছানার একপাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় ঘন্টা খানেক পর আশিকের ঘুম ভেঙে যায়, আর তখনই দেখতে পায় প্রিয়াঙ্কা তার পাশে শুয়ে আছে। এটা দেখে আশিকের মেজাজ খুবই গরম হয়ে যায়। সে বিছানা থেকে উঠে প্রিয়াঙ্কার মুখের উপর এক গ্লাস পানি ঢেলে দেয়, আর প্রিয়াঙ্কা তখনই লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, কি হয়েছে? আমার মুখের উপর এভাবে পানি ঢেলে দিয়েছো কেন? ওই হারামজাদি, তোকে বলেছিলাম না নাস্তা বানানোর জন্য? তুই এখানে আমার পাশে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস কেন? তুই কি ভেবেছিস তুই আমার পাশে শুয়ে থাকলেই আমি তোকে ছুঁয়ে দেখব, আমার স্ত্রীর অধিকার দেব?
এই সব কিছু মনে মনে ভাবছিস? আরে মাথা খারাপ নাকি? আমি এসব কিছু কেন ভাবতে যাব? আমি তো রান্না করেই কাজ করছিলাম। তখনই তোমার আম্মু রান্নাঘরে গিয়ে বলল উনি নিজেই রান্না করবেন। ওনার রান্না অন্য কেউ করলে এটা ওনার পছন্দ লাগবে না। তাই তো আমি চলে এসেছি। আর খুব বেশি ঘুম পাচ্ছিল, তোমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওরে হারামজাদি, নিজে রান্না করতে পারিস না বলে আমার আম্মুকে বলিয়ে ভালিয়ে রান্না করে পাঠিয়ে দিয়েছিস, আর এখন এখানে এসে নাটক করছিস? আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমি কোনো নাটক করছি না, যা সত্য তাই বলছি। তোমার আম্মু নিজেই আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে, বলেছে আমি যেন বাইরে এসে বিশ্রাম করি, আর তিনি নিজেই রান্না করে নিতে পারবেন। তাই আমি রান্নাঘর থেকে চলে এসেছি। আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার আম্মুকে জিজ্ঞাসা করতে পারো। আম্মুকে তো আমি পরে জিজ্ঞাসা করে নেব, আর তার আগে আমি তোকে শায়েস্তা করে নিব। এই বলে আশিক পিছন থেকে প্রিয়াঙ্কার চুলের মুঠি ধরে টানতে টানতে রান্নাঘরে নিয়ে আসে, আর তার আম্মুর হাত ধরে টেনে রান্নাঘরের বাইরে বের করে দিয়ে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে। তোকে 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে খাবার তৈরি হওয়া চাই, তা না হলে আজকে তোর কপালে খারাপ আছে। সারাদিন তুই কোনো খাবার খেতে পারবি না। এই বলে রান্নাঘরের দরজাটা আটকে দিয়ে তার সামনে একটা চেয়ার পেতে বসে পড়ে আশিক। আর তখনই তার আম্মু নিজের ছেলের এমন কর্মকাণ্ড দেখে আশিককে বলতে থাকেন। আরে বাবা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কেমন পুরুষ মানুষ আমি সেটাই বুঝতে পারছি না। নিজের স্ত্রীর সঙ্গে কেউ এভাবে এত খারাপ আচরণ করে, এটা তো আমার জাস্ট কল্পনার বাইরে। আম্মু, এটা তো জাস্ট ট্রেলার, পুরো সিনেমা এখনো বাকি রয়ে গেছে। শুধু দেখতে থাকো আমি এই হারামজাদা মেয়েকে কিভাবে শায়েস্তা করি। এই বলে আশিক তার আম্মুকে রুমের ভিতর চলে যেতে বলল, আর তার আম্মুও তখন ছেলের কাছে হার মেনে ঘরে চলে গেলেন। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। ইতিমধ্যে প্রিয়াঙ্কা একদম অতিষ্ঠ হয়ে পড়েছে, তার জীবনটা একদম ঝালাপালা হয়ে গেছে। সারাদিন শুধু কাজ আর কাজ। যেই না প্রিয়াঙ্কা একটা কাজ শেষ করে একটু মোবাইলটা নিয়ে বসবে, তখনই আশিক কোথা থেকে যেন ভূতের মতো উড়ে এসে জুড়ে বসবে। প্রিয়াঙ্কার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে এটা ওটা কাজ করতে বলবে, আর তখন প্রিয়াঙ্কাও বাধ্য হয়ে সেই কাজটা করতে হয়। প্রিয়াঙ্কার চেহারা একদম কালো হয়ে গেছে, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। এসব অত্যাচার আর সহ্য করতে পারছে না, তাই সে তার বাবাকে ফোন দিয়ে তার কাছে আসতে বলল। তার বাবা সেদিন অফিস শেষ করে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসলেন, আর তখনই প্রিয়াঙ্কা তার বাবাকে বলতে লাগলো। ড্যাডি, আমি এই বাড়িতে আর থাকবো না। তুমি আমাকে তোমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে চলো। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, আমি এখানে আর থাকতে পারছি না। কিন্তু মা, তুমি তো খুব ভালো করেই জানো কাবিনের কাগজে কি লেখা ছিল। তুমি যদি নিজের থেকে আশিককে ডিভোর্স দাও, তাহলে আমাদের সমস্ত প্রপার্টির একমাত্র উত্তরাধিকারী হয়ে যাবে আশিক। আর যদি সে তোমাকে দিয়ে পড়ছে, তাহলে তো দেনমোহরের সমতুল্য সম্পদ তার আমাদেরকে দিতে হবে। আশিক এটা কোনো দিনই করতে পারবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দেব। কারণ আমি এখানে থেকে এসব অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমি এখন মুক্তি চাই এই সব কিছু থেকে। আশিক তখন কোনো একটা কাজে বাড়ির বাইরে গিয়েছিল, আর বাড়িতে ঢুকতে ঢুকতে এই কথাগুলো শুনলো। আর তখনই আশিক প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ওই ম্যাডাম, আপনি চাইলেই আমার থেকে মুক্তি পেয়ে যাবেন এরকমটা ভাবলেন কি করে? ডিভোর্সের কাগজ আমি সঙ্গে নিয়েই ঘুরতেছি, কারণ আপনি ডিভোর্স দিলেই আপনার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হব আমি, আর বিনা পরিশ্রমে এত বিশাল একটা সম্পত্তি পেয়ে যাব যেটা দিয়ে আমার 14 পুরুষ বসে গেলেও ফুরাবে না। এমন সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না, কি বলেন তো ম্যাডাম? আল্লাহর ওয়াস্তে আমি তোমার 2টা পায়ে ধরি, আমাকে এই জীবন থেকে মুক্তি দাও। আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। আমি তোমার 2টা পায়ে ধরে বলছি, আমি এসব কিছু সহ্য করতে পারছি। আমি মুক্তি চাই, একটু বাঁচতে চাই। তোমার মতো বেয়াদব মার্কা মেয়েকে তো আমি কখনোই ক্ষমা করব না। তুমি এই বাড়িতে এসে আমার মা আর বোনের সঙ্গে খারাপ আচরণ করেছো, তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে। দেখো, আমি জানি আমি যেটা করেছি সেটা অন্যায়। তার জন্য তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তার বিনিময়ে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। কিন্তু তারপরও আমি এই সব কিছু থেকে মুক্তি চাই। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে আমাকে সর্বপ্রথম এটা কথা দিতে হবে যে কখনো মানুষকে
অসম্মান করবে না। প্রত্যেকটা মানুষকে নিজের জায়গা থেকে যথেষ্ট রেসপেক্ট করবে। কখনো মিথ্যে কথা বলবে না, কারো ইমোশনস নিয়ে খেলা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। তুমি যা বলবে আমি তাই মেনে নেব, কিন্তু তারপরও আমি এই জীবন থেকে মুক্তি চাই। আমি এই সব কিছু সহ্য করতে পারছি না। আশিক, আমার মেয়েটা এখন নিজের ভুল বুঝতে পেরেছে। আমার মনে হয় তোমার এখন আমার মেয়েটাকে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমার বউ এত করে আমাকে বুঝে গিয়েছে আমি কি জিনিস, তাই তাকে আমি ক্ষমা করে দেব, তবে একটা শর্তে। এখন থেকে আমার মা আর বোনের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সঙ্গে কখনো কোনো খারাপ আচরণ করা চলবে না। যদি সেটা কখনো করে তাহলে আমি তাকে তার 3 গুণ ফেরত দেব। এটা মাথায় রাখতে হবে। ওকে ঠিক আছে, আমি তোমার সব রকমের শর্তে রাজি, কিন্তু আমি এই লাইফ ক্রিয়েট করতে পারছি না। একটু কিছুদিনের জন্য সব কিছু থেকে দূরে আড়ালে থাকতে চাই। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিককে উদ্দেশ্য করে বলতে থাকেন, তাহলে তো জামাই বাবা জীবন হয়েই গেলেই তাহলে তো জামাই বাবা জীবন হয়ে গেলেই তুমি আমার মেয়েকে নিয়ে হানিমুন ট্রিপ দিয়ে আসো, আর সেই সঙ্গে আমাদের জন্য ছোট্ট একটা পুচকু নিয়ে এসো কিন্তু, হ্যাঁ, যেটাকে নিয়ে তোমার মা আর আমি একটু ভালো সময় কাটাতে পারবো, হ্যাঁ তাই না? হ্যাঁ। কথাটা শুনে অবাক হয়ে যায় প্রিয়াঙ্কা আর তার বাবাকে বলতে থাকে। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রিয়াঙ্কার বাবা তখন কিছু বলতে চাইছিল, কিন্তু আশিক তাকে সেই সুযোগ না দিয়ে নিজেই বলতে লাগলো। তোমার সঙ্গে এতদিন ধরে যা কিছু হয়েছে সব কিছু পরিকল্পনা মাফিক ছিল। তোমার অহংকার, তোমার তেজ সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য তোমার বাবা তোমার ব্যাপারে সব কিছু আমাকে আগেই জানিয়েছিলেন। আর তারপর আমি জেনে শুনেই তোমাকে বিয়ে করার নাটক করেছি। আসলে বিয়েটা তুমি আমাকে জোর করে করনি, আমি তোমাকে ফাঁদে ফেলে করেছি। বুঝতে পেরেছো মাই ডিয়ার? তখনই প্রিয়াঙ্কা কান্না করে দিয়ে বলতে থাকে, তোমরা পারলে আমার সঙ্গে এরকমটা করতে? আমাকে এতটা কষ্ট দিতে একবারও তোমাদের বুক কাঁপলো না? এই বলে প্রিয়াঙ্কা কান্না করে দেয়। আর তখনই আশিক সবার সামনেই প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে থাকে, এইটুকু নাটক না করলে তো তোমার ভুলগুলো তোমাকে ধরিয়ে দিতে পারতাম না। তুমি অহংকারী আর দেমাগী থেকে যেতে, মানুষকে মানুষ বলে মনে করতে না। তোমার যা ভালো লাগতো তুমি তাই করতে। ও আচ্ছা, তাই বুঝি? আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলে, এখন তো আমি সবটা জানতে পেরেছি। এখন থেকে তোমাদেরকে এমন অত্যাচার করব যেটা সহ্য করতে পারবে না। সেটা তুমি পারবে না মাই ডিয়ার মহারানী, কারণ ইতিমধ্যে তুমি আমার প্রেমে পড়ে গেছো। তুমি চাইলেও আমাকে কষ্ট দেওয়া তোমার পক্ষে সম্ভব নয়। বুঝতে পেরেছো? সব সময় বুঝে এভাবে নরম জায়গায় আঘাত করতে হয়? আমি আবার কি করলাম? এই যে আমাকে কষ্ট দিয়ে কথাগুলো বললে, আমার প্রতি কষ্ট লাগলো না? ও আমি তো আবার উল্টাপাল্টা কিছু ভেবেছিলাম, যদিও তোমাকে আমি এখনো সেভাবে স্পর্শ করিনি, তবে করব খুব তাড়াতাড়ি। একটা শয়তানি মার্কা হাসি দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আর প্রিয়াঙ্কা আশিকের বুকে মাথা রেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।